কিছুদিন ধরে গ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তখন ফসল কাটার সময়। কিন্তু কিছুদিন আগে সব ঠিক ছিল, ফসল কাটার সময় হয়ে গিয়েছিল আর সব কিছু ঠিকঠাক চলছিল। ভাই, এবারে সবার ফসল হেভি দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছ রামু ভাই। আমি এইবারে ফসল বিক্রি করে জমিদারের সব দেনা মিটিয়ে দেব। আমি এইবারে ঘর মেরামত করব। চলো ভাই, এবার বাড়ি যাই, আবার পরে কথা হবে। হে উপরওয়ালা, এইবারে ঠিক সময় যেন বর্ষাটা হয়, তাহলে সবার ভালো হবে। হ্যাঁ গো, এইবারে সব ঠিকঠাক হবে। ঠিক আছে, এটাই যেন হয়। হঠাৎ আকাশে কালো মেঘে ঢেকে গেল, আকাশ চমকাতে লাগলো, জোরে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। এবার কি হবে? আমরা তো বরবাদ হয়ে যাব। ওপরওয়ালার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বৃষ্টি থামল না, সব ফসল বরবাদ হয়ে গেল। খেতে বৃষ্টির জলে ভর্তি হতে লাগলো, কৃষকের সব খাটনি বেকার হয়ে গেল। রামুর সব ফসল নষ্ট হয়ে গেল। ও ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে দুঃখে বলল, হে উপরওয়ালা, এবারে তো আমার সব আশা ডুবে গেল। এবার গ্রামের প্রধান মশাইয়ে দেনা কি করে মেটাবো? ফসল বরবাদ হয়ে যাওয়ার পর গ্রামের প্রধান মশাইয়ের কাছে যেই ধারটা ছিল সেই ধারটা ধারই রয়েই গিয়েছিল, কিন্তু গ্রামের প্রধান মশাই তার হিসেব চাইল। রামু, টাকা মেটাও, না হলে তোমার সম্পত্তি আমায় দিয়ে দাও। প্রধান মশাই, ফসল নষ্ট হয়ে গেছে, কিছুদিন সময় দাও। 2 দিন সময় দিচ্ছি। যদি 2 দিনের মধ্যে টাকা না মেটাতে পারো, তাহলে তোমার সম্পত্তি আমায় দিয়ে দিতে হবে। রামুর বে অবস্থা। রামু অনেক মিনতি করল, কিন্তু গ্রামের প্রধান মশাই মানল না। রামু বাড়ি ফিরে এলো আর সব কথা তার বউকে বলল। 2 দিন সময় দিয়েছে প্রধান মশাই, যদি টাকা না দিই তাহলে জমি নিয়ে নেবে। এবার আমরা কি করব রামু? এই ঘরটা আর জমিটাই আমাদের সব আশা ছিল। রামু চুপ করে বসে পড়ল। রামুর মন খুব খারাপ। 2 দিন কেটে গেল, রামু টাকা জোগাড় করতে পারল না, তাই তার জমি গ্রামের প্রধান মশাইকে দিয়ে দিতে হলো। এবার এই জমি আমার হয়ে গেল, দেখে নিলে। টাকা না দিতে পারলে কি হয়? রামু চুপ করে ওখান থেকে চলে যায়, বুক ভরা কষ্ট আর চোখ ভরা জল নিয়ে। জমি চলে যাওয়ার পর রামুর কাছে শুধু একটাই রাস্তা ছিল, জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করা। রামু রোজ জঙ্গল থেকে কাঠ কেটে ঘরে নিয়ে যেত আর সেই কাঠগুলো বিক্রি করে কিছু টাকা কামাত। একদিন রামু জঙ্গলে কাঠ কাটছিল, তখন সেখানে একটি সাধু আসে। আমার অনেক ক্ষুধা পেয়েছে, তোমার কাছে খাবার কিছু আছে? না সাধু বাবা, আমার কাছে খাবার কিচ্ছু নেই, কিন্তু আমার কাছে 5 টাকা আছে। আপনি পাশে দোকান থেকে কিছু খেতে পারবে? রামুর কাছে আর টাকা ছিল না, তবুও তার কাছে থাকা 5 টাকাটি সাধু বাবাকে দিয়ে দেয়। দেখো বাবা, তুমি আমায়, তোমার কাছে কিছু না থাকতেও আমায় এই 5 টাকাটা সাহায্য করেছ। শোনো তাহলে, তোমায় একটা কথা বলছি। এই জঙ্গলে একটা বাজার বসে, তোমায় আমি ওই বাজারে রাস্তা বলছি। তুমি ওখান থেকে সামানপত্র কিনে বিক্রয় করে নিজের সংসার চালাবে। এটুকু বলে সাধু সেখান থেকে চলে যায়। রামুও সেখান থেকে বাড়ি চলে আসে, কিন্তু সাধু বাবার কিছু কথা তার মাথার মধ্যে ঘুরতে থাকে। পরের দিন রামু কাউকে কিছু না বলে চুপচাপ জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। রামু গুটি গুটি পায়ে এগিয়ে যায়, সাধু বাবার বলা রাস্তা মনে করে, চোর বাজার খুঁজতে লাগে। রামু অনেকক্ষণ ধরে জঙ্গলে ঘোরাফেরা করার পর হঠাৎ দাঁড়িয়ে পড়ে। গাছপালার ফাঁক দিয়ে একটা আলোর ফোঁটা দেখা যায়, লোকজনের সমাগম আর আওয়াজ শোনা যায়। রামু ধীরে ধীরে এগিয়ে যায়। রামু এসব দেখে অবাক হয়ে যায়। রামুর সামনে ছিল একটা চোর বাজার। রামু সাহস করে আস্তে আস্তে কোণের দিকের 2 দোকানে এগিয়ে যায়। দাদা, এই বাজারে কি কি পাওয়া যায়? এখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যায়।
তাহলে চাল আর গমের কিরকম দাম আছে? তুমি যে কোনো আনাজ নাও, সব 1 টাকায় 10 কিলো। তাহলে ভালোই তো, আমাকে 10 কেজি চাল আর 10 কেজি গম দিয়ে দাও। রামু দোকানদারকে টাকা দিয়ে যতটা পারে ততটা সামান কিনে নিয়ে গ্রামের দিকে এগিয়ে যায়। রামুর মনে অনেক সময় পর খুশি ফিরে আসে। রামু বস্তাটি নিয়ে বাড়ি আসে। রামুর বউ অবাক হয়ে দেখে জিজ্ঞেস করে, এই আনাজগুলো কোথা থেকে নিয়ে এলে রামু? আর টাকা কোথা থেকে পেলে? এগুলো সব উপরওয়ালার দয়া। একটা সাধু বাবা আমায় একটা জায়গার নাম বলেছে, ওখানে আনাজ অনেক সস্তায় পাওয়া যায়। সত্যি রামু, যদি এমনই হয় তাহলে আগের মতো আমাদের সংসার আবার ভালোভাবে চলবে। রামু, এখানে তো অনেক আনাজ আছে, এক কাজ করো, কিছু আনাজ দোকানে বিক্রয় করে দাও, তাহলে আমাদের হাতে কিছু টাকা চলে আসবে। হ্যাঁ, ঠিক বলেছ, যদি আনাজ বিক্রি করে দিই তাহলে সংসারের খরচা আসবে, আর ধার দেনাও আস্তে আস্তে মিটে যাবে। রামু কিছু সামান বস্তায় করে নিয়ে বাড়ির পাশে থাকা মুদির দোকানে নিয়ে যায়। রামু জিনিসপত্র বিক্রি করে দেয় আর তার হাতে কিছু টাকা আসে। তার মুখে হাসি ফুটে ওঠে। পরের দিন রামু ফের চোর বাজার যায়। এইবারে রামু আরও অনেক মাল কিনে আনে, চাল, ডাল, গম আর কিছু মশলাপাতি। আস্তে আস্তে এরকমই চলতে লাগলো। রামু প্রতিবারে বস্তা ভর্তি করে সামান কিনে নিয়ে আসত আর গ্রামের মুদির দোকানে বিক্রয় করত আর ভালো টাকা ইনকাম করত। কখনো যে রামু নিজের জমি হারিয়ে অসহায় হয়ে পড়েছিল, আজ সেই পুরো গ্রামের ভরসা হয়ে উঠেছে। পরিশ্রম আর ভালো মন তার ভাগ্য বদলে দিয়েছে। যে মানুষের কাছে নিজের বাচ্চাদের খাওয়ানোর মতো শস্য ছিল না, আজ সেই মানুষই নিজের ঘর, নিজের দোকান আর নিজের পরিচয় তৈরি করে ফেলেছে। প্রধান মশাই এর একটা লোক। প্রধান মশাইকে গিয়ে এসব কথা বলে। মালিক, সেই গরিব কৃষক রামু এবার তো বড়লোক হয়ে গেছে। ওর কাছে নতুন ঘর বাড়ি হয়ে গেছে, আর গ্রামের মোড়ে দোকানও করে ফেলেছে। কে সেই রামু, যার কাছে খাবার জন্য দানা ও ছিল না? এটা কি করে হতে পারে? প্রধান মশাই তার লোকের সাথে কথা বলছিল, তখনই রামু সেখানে গিয়ে পৌঁছায়। প্রধান মশাই, এই নাও তোমার থেকে ধার নেওয়া টাকা, মিটিয়ে দিলাম, এবার আমার জমির কাগজটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ রামু, কেন দেব না, আমি এক্ষুনি তোমার জমির কাগজ ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ প্রধান মশাই, আমার সম্পত্তি আমায় দিয়ে দেওয়ার জন্য। রামু খুশিতে খুশিতে বাড়ি ফিরে যায়। যেই সম্পত্তি হারিয়ে গিয়ে রামু ভেঙে পড়েছিল, ওই সম্পত্তি আজ তার পরিশ্রম তাকে ফিরিয়ে দিল। এই রামুর কাছে এত টাকা এলো কোথা থেকে, এটা আমায় জানতেই হবে। পরের দিন যখন রামু চোর বাজারের উদ্দেশ্যে বেরোলো জঙ্গলের দিকে, রামু এটা জানত না কেউ তার সব কাজে নজর রাখছে। প্রধান মশাই চুপি চুপি করে তার পিছন করছিল। ও রামু তাহলে এখান থেকে মাল কেনে, ঠিক আছে, কাল আমিও এখানে আসব আর সোনা কিনে নেব, তারপরে দেখব রামু কি করে আমার থেকে বড় লোক হয়। প্রধান মশাই চুপচাপ নিজের ঘরে ফিরে যায়, এটা ভেবে কাল ফের আসবে যখন রামু থাকবে না। পরের দিন প্রধান মশাই চোর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরে, চোর বাজারটা কোথা গেল? কালকে তো এখানেই ছিল। প্রধান মশাই এদিক ওদিক তাকিয়ে চলে যায়, সে কিচ্ছু দেখতে পায় না। সে হয়রান হয়ে খালি হাতে বাড়ি ফিরে যায়। প্রধান মশাই ঘরে গিয়েও জঙ্গলের চোর বাজারের কথাই ভাবছিল। রামু তার বউকে বলে, আমি ভাবছি এই শেষবার চোর বাজার থেকে কিছু কিনে নিই আর ওখানে যাওয়া ছেড়ে দিই, কারণ ওই বাজারটির জন্যই আমরা এত কিছু পেয়েছি। যেটা ভালো হবে সেটাই করো। রামু জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার সাথে দেখা হয় সেই সাধু বাবার, যে তাকে চোর বাজারের কথা বলেছিল। নমস্কার সাধু বাবা। কোথায় যাচ্ছ বাবা? আমি চোর বাজারের দিকে যাচ্ছি। আর ওই চোর বাজার ওখানে নেই, অন্য জায়গায় চলে গেছে অন্য গরিব মানুষের সাহায্য করতে। এই জন্য বলছি তুমি ঘরে চলে যাও আর সুখী থাকো। ঠিক আছে সাধু বাবা। আর রামু ঘরের দিকে ফিরে যায়। রামু ঘরেই ফিরছিল, রাস্তায় তার সাথে গ্রামের প্রধান মশাইয়ের সঙ্গে দেখা হয়। প্রধান মশাই তাকে বলে, আমি জানি
তুমি সব টাকা চোর বাজার থেকে কামিয়েছ, তুমি তাড়াতাড়ি আমায় ওই বাজারের রাস্তা বলো, না হলে ঠিক হবে না। কিন্তু ওই চোর বাজার ওখান থেকে উঠে অন্য জায়গায় চলে গেছে, আর ওই বাজার শুধু দরকারি লোকেদেরই সাহায্য করে। তার মানে তুমি আমায় বলবে না, তাই তো? ঠিক আছে, দেখে নেব তোমায় রামু। গ্রামের প্রধান মশাই রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন রাতে রামু যখন তার দোকান বন্ধ করে ঘরে ফিরে যায়। রামু বাড়ি ফেরার পরে গ্রামের প্রধান মশাই সেখানে আসে, আর তার হাতে জ্বলন্ত মশাল থাকে। রাগেতে গ্রামের প্রধান মশাই রামুর দোকান আগুন ধরিয়ে দেয়। গ্রামের প্রধান মশাই যেই ওখান থেকে চলে যেতে গেল, তখনই গ্রামের রতন কাকা এগুলো সব দেখে নেয়। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রামুর দোকানে তখন নষ্ট হয়ে গিয়েছিল। প্রধান মশাই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সভা বসে, ওই সভায় গ্রামের প্রধান মশাইকে আর রামুকেও ডাকা হয়। এত সকাল সকাল সভা ডাকা হয়েছে কেন? কোনো জরুরি ব্যাপার আছে নাকি? হ্যাঁ, কাল রাতে কেউ রামুর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে, এই জন্যই আজ সকাল সকাল সভা ডাকা হয়েছে। কিন্তু রামুর দোকানকে জ্বালিয়েছে। প্রধান মশাই, এত ভোলা হওনি। কালকে আমি তোমাকে রামুর দোকান আগুন লাগাতে দেখে নিয়েছি। আর হ্যাঁ, কালকে এ আমায় ধমকি দিয়েছিল। বলো প্রধান মশাই, এটাতে তুমি কি বলবে? হ্যাঁ হ্যাঁ, আমি রাগে রামুর দোকান জ্বালিয়েছি। আমি ওর ভালো দেখতে পারিনি। প্রধান মশাই, আপনি লোকেদের ধারের নাম করে টাকা লুটে নিয়েছেন, লোকের জমি কেড়ে নিয়েছেন, দোকান জ্বালিয়ে দিয়েছেন। আপনি গ্রামে থাকতে পারবেন না, আপনি গ্রাম থেকে বেরিয়ে যান। গ্রামবাসী রাগে নয়, পরিশ্রম করলে মানুষ বড় হয়। প্রধান মশাই নিজের ভুল মেনে নিয়েছে, এবার ওনাকে মাফ করে দাও। কিন্তু প্রধান মশাই, তোমায় রামুর দোকান আবার বানিয়ে দিতে হবে। ঠিক আছে, যেরকম তোমরা সবাই বলবে তেমনই হবে। অন্যায় যতই বড় হোক, যখন লোক একজোট হয় তখন সত্যের জয় আর মিথ্যের হার হয়।